বীরবলের গল্প। জ্ঞান ভাণ্ডার। যমুনা নদীর তীরে বাদশাহ আকবরের একটি প্রমোদ ভবন ছিল। যখন রাজ্য শাসন করতে করতে শ্রান্ত হয়ে পড়তেন, তখন এই ভবনে এসে আমোদ প্রমোদে তিনি মেতে থাকতেন। রাজ্যের কথা, প্রজাদের কথা সব একেবারে ভুলে যেতেন। একদিন তার এই প্রমোদ ভবনে সভাসদদের নিয়ে আসর বসেছে। যমুনার জল বয়ে চলেছে তার আপন খেয়ালে। প্রমোদের প্রধান অঙ্গ হিসেবে সুরের ফোয়ারা ছুটেছে। সেই সঙ্গে চলেছে নানা রকম রঙ্গরসিকতা আর রসালো গল্প। বাদশা এতই নিজেকে হারিয়ে ফেলেছিলেন যে নিজেই আতর ঢালতে গিয়ে খানিকটা আতর বহু মূল্যবান মসলিনের উপর পড়ে গেল। এতে তিনি নিজেই বড় অপ্রস্তুত হয়ে পড়লেন। যদিও ব্যাপারটা খুবই সাধারণ, কিন্তু তিনি পাত্রমিত্রদের সামনে খুবই লজ্জায় পড়ে গেলেন। তাড়াতাড়ি সবার দিকে একবার তাকিয়ে তাড়াতাড়ি যেখানটায় আতর পড়েছিল সেখানটা মুছে ফেলতে গেলেন, কিন্তু ততক্ষণে আতর অদৃশ্য হয়ে গিয়েছে। আর কেউ ব্যাপারটা না দেখলেও কিন্তু তিনি বীরবলের চোখকে ফাঁকি দিয়ে কিছু করতে পারলেন না। বীরবলের কাছে নিজেকে ভীষণ অপরাধী বলে মনে হতে লাগলো। পরদিন বাদশাহ তার অনেক কাছের মানুষদের ডেকে এনে আতর দিয়ে একরকম স্নান করিয়ে দিলেন। বীরবল মনে মনে একটু হেসে ভাবলেন, অনেক খেয়ালের মধ্যেও বাদশার এটাও একটা খেয়াল। বীরবল অন্যান্য সভাসদদের থেকে একটু বেশি আশকারা পেয়েছিলেন বলে বাদশাকে ছেড়ে কথা কইতেন না। তিনি হেসে হেসে বললেন, জাহাপনা, আপনি যাই করুন না কেন, মসলিনের মধ্যে মিলিয়ে যাওয়া সেই আতর কিন্তু আপনি আর কোনো দিনই ফিরে পাবেন না। এই কথায় বাদশাহ আকবর বীরবলের ওপর খুবই চটে গেলেন। তিনি সঙ্গে সঙ্গে বীরবলকে প্রাসাদ ছেড়ে চলে যেতে বললেন। এমন ঘটনা ইতিপূর্বেও অনেকবার ঘটেছে। বাদশাহ রেগে গিয়ে তাকে সভাগৃহ থেকে তাড়িয়ে দিয়ে বলেছেন, তোমার মুখ আর আমি কোনো দিন দর্শন করব না। কিন্তু দুদিন যেতে না যেতে আবার তাকে ডেকে পাঠিয়ে অনেক পুরস্কার দিয়ে সন্তুষ্ট করেছেন। অন্য সবার থেকে তিনি বীরবলকে বেশি পছন্দ করতেন, বেশি ভালোবাসতেন। এবার বাদশাহ এতই চটেছেন যে তিনি আর বীরবলকে ডাকলেন না। বীরবলও বাদশাকে প্রাণ দিয়ে ভালোবাসতেন, তাই বাদশাহ তাকে না ডাকায় তিনি মনের দুঃখে এবং অভিমানে রাজধানী দিল্লি ছেড়ে চলে গেলেন এক অজানা পথের উদ্দেশ্যে। খবরটা চারিদিকে জানাজানি হয়ে গেল। বাদশার মৌ সাহেবরা এতে খুবই সন্তুষ্ট হলো। তারা যেন হাঁপ ছেড়ে বাঁচল। এতদিন বীরবল তাদের অনেক জ্বালিয়েছে, তার জন্য বাদশার কাছে তারা অনেক অপদস্থ হয়েছে। বীরবলের বুদ্ধির কাছে তারা বারবার হেরে গিয়েছে। কথাটা বাদশার কানেও গেল। শুনে তিনি খুবই দুঃখ পেলেন। এই কদিন বীরবল কাছে না থাকায় তিনি বড়ই বিমর্ষ, মনমরা হয়েছিলেন। তিনি ভাবলেন, কাজটা তিনি ভালো করেননি। লঘু পাপে গুরুদণ্ড দেওয়া হয়ে গিয়েছে, কিন্তু ব্যাপারটা হাতের বাইরে চলে যাওয়ায় ভুল সংশোধনের আর কোনো রাস্তা রইল না। তুর্কি বাদশার কানেও কথাটা যেতে দেরি হলো না। তিনি মনে মনে ঠিক করলেন, এইবার বাদশাধনকে জব্দ করতে হবে। বুদ্ধিমান এবং বিচক্ষণ বীরবলের জন্য বাদশাহ আকবরকে এতদিন জব্দ করতে পারেননি, এবার তাকে জব্দ করবেন। তিনি বাদশাহ আকবরের কাছে দূত পাঠিয়ে জানালেন, তার একটা জ্ঞান ভাণ্ডারের বিশেষ প্রয়োজন। 1 মাস সময় দেওয়া হলো। ওই সময়ের মধ্যে ওই বস্তুটি তার কাছে না পৌঁছলে তার সঙ্গে আর কোনো সুসম্পর্ক থাকবে না। এমনকি এর জন্য যুদ্ধ পর্যন্ত হতে পারে। তুর্কিরা যুদ্ধবাজ। বাদশাহ আকবর যুদ্ধ চান না। যুদ্ধ মানে অর্থ এবং লোকক্ষয়। তিনিও কম ক্ষমতাবান নন, কিন্তু সামান্য কারণে যুদ্ধ তিনি চান না। কিন্তু এই বিপদে তাকে সাহায্য করার মতো কেউ নেই। জ্ঞান ভাণ্ডার বস্তুটি কি তিনি জানেন না। তার যারা সভাসদ আছেন তাদের বুদ্ধি এত কম যে তারাও এ ব্যাপারে তাকে কোনো রকম সাহায্যই করতে পারবেন না।
হ্যাঁ, একজন ছিলেন যিনি তাকে এই বিপদে সাহায্য করতে পারতেন। বীরবল তিনি একমাত্র উপযুক্ত লোক। এই বিপদের দিনে তাকে চাই। যেমন করে হোক তাকে খুঁজে বের করতেই হবে। কাজটা সামান্য হলেও তিনি সর্বশক্তি নিয়োগ করলেন। দেশে দেশে তিনি লোক পাঠালেন। কেউই আর ফিরে আসছে না বীরবলকে নিয়ে। এদিকে 1 মাস শেষ হতে আর বেশি দেরি নেই। অবশেষে মালওয়ায় তাকে পাওয়া গেল। বাদশার অনুরোধ জানিয়ে অনেক সাধ্য সাধনা করে বীরবলকে রাজধানী দিল্লিতে আনা হলো। বাদশা স্বীকার করলেন যে বীরবলের প্রতি অবিচার করা হয়েছে। এজন্য তিনি ভীষণ দুঃখিত। যাই হোক, কেন তাকে খুঁজে আনা হয়েছে সেই জ্ঞান ভাণ্ডারের কথাটি বাদশা বললেন ও বীরবলকে অনুরোধ করলেন যেন বুদ্ধি খাটিয়ে এর একটা বিহিত করেন। বাদশা আরও বললেন, যুদ্ধবাজ তুর্কি সুলতানের সঙ্গে এই সামান্য কারণে যুদ্ধে জড়িয়ে পড়তে চান না তিনি। যুদ্ধে অনেক লোকক্ষয় হবে, অনেক অর্থের অপচয় হবে। বীরবল বুঝলেন বাদশাহ আকবর কত মহান। তিনি কয়েকটা দিন ভাববার সময় চেয়ে নিয়ে রাজ দরবার থেকে বিদায় নিলেন। বীরবলের এখন মাথায় চিন্তা, মুশকিল আসান। এই বিপদ থেকে যদি বাদশাকে রক্ষা করা না যায় তবে বৃথাই তার বুদ্ধির অহংকার। অবশেষে বুদ্ধি বাতলে ফেললেন বীরবল। একটা সুদৃশ্য পাথরের কলস নিয়ে হাজির হলেন দরবারে। বীরবলকে দেখে বাদশা তার কাছে ছুটে গিয়ে জানতে চাইলেন কোনো সমাধান সূত্র খুঁজে পাওয়া গেছে কিনা। বীরবল বললেন, জাহাপনা, চলুন আপনার আবাদে একবার ঘুরে আসা যাক। বাদশার আবাদ মানে সে একটা দেখবার মতো জিনিস। কত বিচিত্র রকমের সব সবজির চাষ হচ্ছে, কত বিচিত্র সব গাছে গাছে ফল ধরে আছে। ঘুরতে ঘুরতে কুমড়োর ক্ষেতে ঢুকে পড়লেন বীরবল। আহা, কি বড় বড় কুমড়ো ধরে আছে গাছে। অনেক বেছে একটি বড় জাতের কুমড়োকে সেই কলসের মধ্যে ঢুকিয়ে দিলেন। কুমড়োটি কলসের মধ্যে বড় হয়ে উঠল কয়েকদিনের মধ্যেই। বীরবল যেদিন দেখলেন কুমড়োটি কলসটার মধ্যে কলসের মাপে বড় হয়েছে, তখন তিনি বোঁটাটি কেটে বেশ ভালো করে মুখটা বন্ধ করে বাদশা আকবরকে দিয়ে বললেন, এইটি সেই জ্ঞান ভাণ্ডার যা তুর্কি সুলতান আপনার কাছে চেয়েছেন। আপনি লিখে দিন, আপনার নির্দেশ মতো নির্দিষ্ট সময়ের মধ্যেই জ্ঞান ভাণ্ডার পাঠিয়ে দেওয়া হলো। জ্ঞান আহরণের সময় এই ভাণ্ডারটির যদি কোনো ক্ষতি হয় তবে আপনার কাছে প্রচুর ক্ষতিপূরণ দাবি করা হবে। আপনি জেনে রাখুন, বাদশাহ আকবর কারো যুদ্ধের হুমকিকে ভয় করে না। কলসিটা দেখে তুর্কি সুলতান খুব খুশি হলেন। তার আর বুঝতে বাকি রইল না যে নিশ্চয়ই সেই তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী বীরবল পুনরায় বাদশার দরবারে ফিরে এসেছেন।